আজকে যে ভিডিওটা আপলোড করব এটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এটা আপনারা অবশ্যই দেখবেন আর দেখার পরে লাইক করবেন তো বটেই, আমি জানি লাইক আপনারা এমনিও করবেন অমনিও করবেন। আবার এই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, কি সব বলে না, ওগুলোর চেয়েও এটার ঊর্ধ্বে, এগুলোর চেয়ে অনেক ঊর্ধ্বে এই আজকের ভিডিওটা। আমি অনেক দিন ধরে ওয়েট করছি, আমার মনে হয় 6-7 মাস হবে কিংবা 1 বছরও হইতে পারে। লস অ্যাঞ্জেলসের যে রাইটার্স অ্যাসোসিয়েশন আছে, যেটার সাথে হুদা ভাই, মশরুল হুদা, কাজী মশরুল হুদা, উনি মেইনলি বোধহয় জড়িত, পাশাপাশি লস্কর মামুন বা কিবরিয়া ভাই এনারাও থাকতে পারেন যারা আমাদের এখানে লেখালেখি করে। একটা অসাধারণ ভিডিও, আর সেটা হচ্ছে যে কবি নুরুল হুদা ব্যক্তিগতভাবে বা ওনার লেখা ওনার কাজ আমি অত জানি না, অত চিনি না, কিন্তু আমার সৌভাগ্য হয়েছিল ওনার একটা অনুষ্ঠানে, লস অ্যাঞ্জেলসে একটা অনুষ্ঠানে, রাইটার্স অ্যাসোসিয়েশনের যে অনুষ্ঠান সেটাতে উনি এসেছিলেন প্রধান অতিথি হিসেবে, প্রধান বক্তা হিসেবে হয়তোবা। আবার সামিয়া আঞ্জুম, ওনার সাথে আমার ব্যক্তিগতভাবে কোনো পরিচয় নেই, কোনো ধারণা নেই, কিন্তু ভদ্রমহিলার আমি যখন লাইভ করলাম, তারপর একটু ছোটো ছোটো ভিডিও করছিলাম, করতে করতে আমার মধ্যে খুব একটা খুব ভালো জিনিস কাজ করলো, যে এত নলেজ আর এত সুন্দর করেছে, এত সুন্দর বক্তৃতা দিয়েছে আমাদের সাহিত্য নিয়ে, আমাদের বাংলা কথা নিয়ে। যদি উনি ইংলিশ সাহিত্যের ছাত্রী মনে হয়, কিন্তু বাংলায় যেহেতু আমি পিএইচডি করেছি, একাডেমিকভাবে না ব্যক্তিগতভাবে, তো সেহেতু ওই ভদ্রমহিলার সামিয়ানজুন যে বক্তৃতা দিয়েছেন, পর্যায়ক্রমে একটার পর একটা আমার এত ভাল লাগছে, এত ভাল লাগছে। কিন্তু আপনার এটা আবার বোধহয় হাসিনার আমলের কথা, সম্ভবত না, বেশ কয়েক এতদিন 1 বছরও হতে পারে। কিন্তু আমি এটা ওয়েট করছিলাম যে কখন আমি এটাকে রিভিউ করব, ওনার ছোট ছোট ভিডিওগুলোকে রিভিউ কইরা তারপরে আমি আপনাদের জন্য পোস্ট করব। তো এই করে করে অনেক সময় পার করে ফেললাম আমি, কিন্তু আমার খুব খুশি লাগছে যে ফাইনালি আমি যে ছোট ছোটগুলোকে একসাথে করে আমি একটু কথা বলে ইন্ট্রোডাকশনটা দিয়ে করব। তো সামিয়া আঞ্জুমকে অনেক ধন্যবাদ। আর নুরুল হুদা, ওই ভদ্রলোক খুবই সুন্দর বক্তৃতা দিয়েছে, ওনারটা আমার কাছে নেই, যদি ভবিষ্যতে কোনো দিন পাই কারো কাছে হয়তো আপলোড করব। আপাতত সামিয়া আঞ্জুম, আপনাকে ধন্যবাদ। আর যারা বাংলা ভাষায় কথা বলেন, বাঙালি, বাংলাদেশি বা অন্য কোথাও থাকেন, সবাই ভিডিওটা দেখবেন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। খাজা মুর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া। শুধু অনুষ্ঠান আয়োজন করে কিন্তু ওনারা সীমাবদ্ধ থাকেননি, ওনারা একজন যোগ্য ব্যক্তি, যোগ্য কবি, যিনি জাতিসত্তার কবি, বাংলা একাডেমির মহাপরিচালক মহোদয় শ্রদ্ধেয় স্যারকে আমাদের সাথে সংযুক্ত করেছেন। আমরা যাতে ওনার কাছ থেকে উদ্বুদ্ধ হতে পারি, ওনাকে দেখে শিখতে পারি, ওনার কাছ থেকে জানতে পারি, সেজন্য আবার আমি আপনাদেরকে, আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমাদের কনসুলেটকে যেহেতু আপনারা ইনভলভ করেছেন, সেই জন্য আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা। আসলে স্যারের পরে কথা বলার সাহস আমার নেই, আর কবিতা সাহিত্য নিয়ে কিছুটা আমার ব্যক্তিগত আগ্রহের কারণে হয়তো সাহিত্য কিছুটা পড়া হয়েছে, কিন্তু কবিতার এই এলাকাটা আসলে সেভাবে আমার আনাগোনা করার সুযোগ হয়নি। তো আমাদের হুদা ভাই, মশরুল হুদা ভাই যখন আমাকে নিমন্ত্রণ পত্রটি পাঠালেন, তখন শুধু সুকান্তই আমার মাথায় ঘুরছিলেন। কবিতা তোমায় আজকে দিলাম ছুটি, হুদার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসা রুটি। আসলে এই কবিতার পিছনে নিশ্চয়ই সুকান্তের কোনো একটা প্রেক্ষাপট ছিল। এই যেই বেদনা, যেই রাত, সেই রাত থেকে কিন্তু, বেদনা থেকে কিন্তু আমাদের অনেক, ক্ষুধার যন্ত্রণা থেকে অনেক প্রতিভা, সাহিত্যের অনেক প্রতিভাই কিন্তু এসেছেন ক্ষুধার যন্ত্রণা থেকে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, উনি কিন্তু রুটি ঝলসাতেই বিদ্রোহের গান গেয়ে গেছেন, বিদ্রোহের কবিতায় লিখে গেছেন। শুধু বিদ্রোহ না, উনি সাম্যবাদের কথা স্যারের কাছ থেকে শুনে আমি এক ধরনের আসলে চিন্তা করে এসেছিলাম যে বলবো, স্যারের কাছ থেকে আমরা অনেক নতুন সময় নিয়ে এত সুন্দর একটা কথা বললেন যে আমরা বাঙালিরা দেরি করার বিষয়টা, সেটা আসলে দেরি না, সেটা আমরা সময়কে নিজের মতো করে দেখেই
একটু দেরি করে আসি বা সময়কে নিজের মতো করে ভাবতে জানি, এটা একজন কবির পক্ষে সম্ভব, এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না এই ধরনের চিন্তা করা। স্যার বলেছেন যে আমাদের সাহিত্যের ইতিহাস, বাংলার ইতিহাস, সেটি অলিখিত যে ইতিহাস, সেটি ৬,০০০ বছরের পুরনো। লাল নীল দীপাবলির হাত ধরে যতটুকু স্যার আমরা লিখিত সাহিত্যের কথা, কবিরা তাদের ভাব প্রকাশ করেছেন, সেই একই সাথে যেহেতু আমি কিছুটা ইংরেজি সাহিত্য, স্যারও ইংরেজি ছাত্র, আমার ডেপুটি কনসাল জেনারেল আছে, সেও ইংরেজি, আপনাদের মধ্যে অনেকেই আছেন ইংরেজি, আমি যদি একটু সেই সময়কার, আমি বলবো না বাংলার প্রাথমিক, এখন স্যারের সাথে আসলে স্যারের কথা শুনে ৬,০০০ বছর ইতিহাস জেনে আসলে এখানে এটাকে প্রাথমিক বাংলার লিখিত বলতে পারি, বাট হয়তো আরো পিছনের ইতিহাস তো আমাদের জানা নেই। সেই লিখিত ইতিহাসের সাথে যদি আমরা ইংরেজি সাহিত্যের যে ওল্ড এজ, ইংরেজি সাহিত্যের আগেও গ্রিক এজ গেছে, রোমান আমাদের লিটারেচার আছে, যেটিকে আমরা ইংরেজি সাহিত্যের ওল্ড এজ হিসেবে যদি এটা সংখ্যা নিয়ে অনেক মতভেদ আছে, ওনারা যেই বচনগুলো আমাদের দিয়ে গেছেন সেগুলো এখনো সমানভাবে প্রযোজ্য। যেমন একটা জায়গায় চর্যাপদের কবি শরৎ পাবনি বলেছেন, যেটা শান্ত ভাষায় তো আমি উচ্চারণ করার সাধ্য পাচ্ছি না, যেটাকে স্বাভাবিক সাধারণ বাংলায় বললে বলা যায় দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। এটা কিন্তু এসেছে চর্যাপদ থেকে, যেটা আবার অনেক পরে আমরা ইংরেজি সাহিত্যের কবিদের কাছ থেকে পাই। চর্যাপদ পার হয়ে তারপর যখন মধ্যযুগে আমরা ঢুকি, মধ্যযুগে ইংরেজিতে কি ছিল, আমরা ক্যান্টারবারি টেলস পড়েছি চসারের, তারপর পিয়ার্স প্লাউম্যান, ল্যাংল্যান্ড, এই সবগুলোই কিন্তু আবার শিভলরি, আবার মিথিক, একটা মিস্টিক ক্যারেক্টার, একটু অতিপ্রাকৃত ক্যারেক্টার আছে। আর আমাদের মধ্যযুগে দেখেন, হ্যাঁ ধর্ম অবশ্যই ছিল, ধর্মের প্রভাব ছিল, তারপর মঙ্গল কাব্য, ধর্ম আছে, সেখানে আত্মা পরমাত্মার একটা সম্পর্ক আছে। একই সাথে ওই মধ্যযুগে কিন্তু আমাদের মধ্যযুগের মুসলিম কবিরা ওনারা নিয়ে এসেছেন ইউসুফ জুলেখা, লাইলি মজনুর মতো কবিতা, যেখানে মানুষ প্রথমবারের মতো আবির্ভূত হয়, মানুষের যে বেদনা, মানুষের যে ইমোশন, সেগুলাকে অনেক প্রাধান্য দেওয়া হয়। দেখা গেছে মধ্যযুগে এসে আমরা অনেক অনেক বেশি, বাংলা সাহিত্য কিন্তু আমরা অনেক বেশি মানবিক, অনেক বেশি মানুষের জন্য হয়ে উঠেছি। আর সেই যুগেই তো চণ্ডীদাস বলেছিলেন, কি বলেছিলেন, শুনো হবে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। আমাদেরকে বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে নিয়ে গেছেন, এবং উনি যেই ওনার ব্যক্তিগত সম্পর্ক, ওনার চিন্তাধারা, ইউনিভার্সাল থিঙ্কিং, সবকিছুর মাধ্যমে উনি পশ্চিম এবং পূর্বের মধ্যে একটা খুব শক্ত মেলবন্ধন তৈরি করেছেন, যার প্রভাব আমরা এখনো কিন্তু দেখি। এছাড়া ওই সময় আমরা তো পেয়েছি একই সময় জীবনানন্দ দাশের কথায় এসছে, ওনাকে পেয়েছি, আমাদের পল্লী কবি জসীমউদ্দিন, আর তারপরে আমরা সবচেয়ে রবীন্দ্র বলয় থেকে একেবারে ভিন্ন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যিনি বিদ্রোহী কবি নামে সবচেয়ে বেশি পরিচিত হলেও উনি কিন্তু ছিলেন একেবারে ভার্সেটাইল। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে কাজী নজরুল ইসলাম ওয়াজ দ্য ভার্সেটাইল পোয়েট। স্যার জানেন, স্যার নজরুল গবেষক, তো স্যারের সামনে থেকে হয়তো আমরা আরো কিছু পরবর্তীতে শুনবো। উনি যেমন গিয়েছেন বিদ্রোহের গান, উনি গিয়েছেন সাম্যের গান, সেকুলারিজম ওনার কাছ থেকেই আমরা দেখেছি। একই সাথে উনি কিন্তু নারীবাদের কথা বলেছেন সেই যুগে। ওই সময় তো জাতিসংঘ ছিল না, ওই সময় তো 2030 ডেভেলপমেন্ট এজেন্ডা ছিল না, সেই যুগে কিন্তু কাজী নজরুল ইসলাম আমাদেরকে নারী কবিতা দিয়েছেন। সেখানে কি বলেছেন, সে যুগ হয়েছে বাসী, যে যুগে পুরুষ দাস ছিল না, নারীরা ছিল দাসী। কতটা উনি আধুনিকতার থেকেও আধুনিক, ওই যুগের থেকে অনেক বেশি এগিয়ে। তা ওই একই সময় কিন্তু ভিন্ন ধারা, ওই একই আধুনিক যুগেই ভিন্ন ধারায় আমরা দেখছি জীবনানন্দ দাশকে, আরো আলাদাভাবে দেখছি পল্লী কবি জসীমউদ্দিনকে। বাংলা সাহিত্যের যে এই যে বিশালতা, এত ডাইভার্সিটি, সেগুলোকে কি আমরা বিশ্ব সাহিত্যে নিতে পেরেছি? রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া অন্য কোনো কবিকে কি আমরা সেভাবে বিশ্বের দরবারে পরিচিত করতে পেরেছি?
পারিনি। আমাদের এই সাহিত্যাঙ্গনে জলজল করছেন কাজী নজরুল ইসলাম, পল্লী কবি জসিমউদ্দিন, এই যে কিছু আমাদের সঞ্চালক, উনি কবর কবিতাটা আমাদেরকে একটু শোনালেন আবৃত্তি করে। এই কবর কবিতা শুনে কারো চোখ ঝাপসা হয়ে যায়নি, এরকম পাঠক বা এরকম শ্রোতা আমরা খুঁজে পাবো না। আর একই কবি উনি কি লিখেছেন, তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়। এই কবিতাটা শুনে প্রবাসে বসে আমরা যখন শুনছি তখন কি আমাদের মনে হচ্ছে না যে আসলেই তো উদাসী বাতাস বয়ে যাচ্ছে? আপনার একটা চোখটা যদি একটু বন্ধ করেন আপনি কিন্তু শুনতে পাবেন সেই বাঁশঝাড়ের গ্রামের সেই বাতাস চলে যাওয়ার শব্দ। এই ওনাদেরকে কি আমরা সেভাবে আনতে পেরেছি? এখন আমার সুফিয়া কামালের সেই কবিতার কথা আমার বলতে হয়, অনেক কথার গুঞ্জন শুনি, অনেক গানের সুর, সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক সুমধুর। এই যে অনেক কথার গুঞ্জন, অনেক ভাষার ভিড়, অনেক সাহিত্যের ভিড়, এর মধ্যে আমাদেরই কিন্তু আমাদের বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে নিয়ে যেতে হবে। এখানে আপনাদের প্রত্যেকের, আমার যেমন দায়িত্ব আছে, আপনাদের আপনারা প্রত্যেকে হচ্ছেন বাংলার রিপ্রেজেন্টেটিভ, বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ। আপনাদের প্রত্যেকের দায়িত্ব আছে, বিশেষ করে মা বাবা যারা আছেন তাদের সাথে বাংলা বই যেগুলো পড়ে পড়ে আমরা, আমাদের জন্মের পর থেকেই তো আমরা সেই নতুন নতুন পায়রাগুলো ছোটন বেঁধেছে। এই ধরনের ছোট ছোট কবিতাগুলো যদি আমরা এখন থেকে শিশুদের হাতে তুলে দিতে পারি, আর আমাদের এখানকার শিশুরা অসাধারণ তাদের মেধা, এবং এত মেধাবী সেটা আমরা কনসুলেটে আমরা দেখি। আমরা প্রায়, আপনারা দেখে থাকবেন যে আমরা কনসুলেটে অনেক সময় বাচ্চাদেরকে নিয়ে, বেশিরভাগ প্রোগ্রামে আমরা বাচ্চাদেরকে উদ্দেশ্য করে, বাচ্চাদেরকে ইনভলভ করে করার চেষ্টা করি। এর একটাই আমাদের উদ্দেশ্য থাকে যে কিছুটা হলেও কনসুলেটের প্রোগ্রামে অংশ নেওয়ার, যে বাচ্চারাও এনজয় করছে। এই যে সংস্কৃতিটা, আমার সত্তাটা স্যার যেটা বারবার বলছেন যে আমার ভিতরে আমার নিজের সত্তাটাকে আমার পরবর্তী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, এই জিনিসটা কিন্তু দরকার। এখানে সেরকম প্রতিষ্ঠান এখনো হয়তো সেভাবে গড়ে ওঠেনি। আমরা আশা করব এরকম একটা প্রতিষ্ঠান গড়ে উঠবে, এবং আচ্ছা আচ্ছা তা এখন সেই এটা তো একটা গেল যে প্রতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে আমরা বাচ্চাদেরকে আরো বেশি ইনভলভ করতে পারি, বাচ্চাদেরকে আরো সুন্দর করে শেখাতে পারি। আর সাথে সাথে এই যে আজকে যে অনুষ্ঠান স্যার বললেন যে অসাধারণ একটা অনুষ্ঠান, রাইটার্স অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া ওনারা আয়োজন করেছে, এটা তো খুবই খুবই মানে এটা আমার কিন্তু আরেকটা প্রোগ্রাম ছিল, তো সেই প্রোগ্রামটা বাদ দিয়ে কিন্তু আমরা চলে এসেছি। তো এই ধরনের প্রোগ্রামটা আমি বলবো যে এর ব্যাপ্তিটা আরেকটু যদি বাড়ানো যায়, আরেকটু যদি মূলধারার কবিদের সাথে ইন্টারাকশন করানো যায়, আরেকটু যদি মূলধারার বিশ্ববিদ্যালয়গুলোতে এই ধরনের অনুষ্ঠান করে ফেলা যায়, তাহলে হয়তো বিশ্ব সাহিত্যে আমরা বাংলাকে পৌঁছাতে পারবো। এবং এই ক্ষেত্রে স্যার, বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে স্যার আপনার কাছে আমাদের অনুরোধ, বাংলা একাডেমি যদি কিছুটা ভূমিকা রাখে, আমরা কনসুলেটের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দিব। ইউনিভার্সিটিগুলোতে যদি এই ধরনের কিছু ডিসকাশন করানো যায়, এটা কিন্তু খুবই হেল্পফুল হবে। এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, আমার চাকরির সুবাদে আমাকে বেজিংয়ে কিছুদিন থাকতে হয়েছে, সেখানে আমরা দেখেছি যে রবীন্দ্রনাথ শুধু নয়, নজরুল নিয়ে ওনারা, আচ্ছা স্যার এটা খুবই খুবই ভালো হবে স্যার। এই যে অনুবাদ প্রকল্প, অনুবাদ সাহিত্যের এটা যে কত দরকার, সেটা তো আমরা সেই প্রাচীন যেই ভাষা, সেটা আমরা মাঝে মাঝে আমরা কথা বলি যে শেক্সপিয়ারের যে ভাষা, সেটা আসলে রামজিলা না থাকলে আমাদের অনেক সমস্যায় হতো যে বুঝতে। এই অনুবাদের একটা আলাদা, অনুবাদ সাহিত্য আমাদের ইংরেজি ডিপার্টমেন্টের অনেক স্যাররা আছেন, আমাদের শ্রদ্ধেয় স্যাররা আছেন যারা অনুবাদ করে গেছেন, অনুবাদ করছেন।
অনুবাদ সাহিত্যটাকে আসলে আরেকটু আমাদের অনুপ্রাণিত করা দরকার। একই সাথে স্যার যেটা এক্সচেঞ্জ প্রোগ্রাম, আমরা যদি বাংলা একাডেমির সাহায্য একটু পাই, আপনার যদি স্যার একটু পাই, তাহলে স্যার আমরা সেই রকম একটা কিছু করতে পারি। ইউনিভার্সিটিগুলোর সাথে এক্সচেঞ্জ, কবিদের মধ্যে একটা ইন্টারাকশন, এটা অনেকখানি হয়। সেটা যদি করতে পারি আমরা অবশ্যই বিশ্ব সাহিত্যে বাংলার আলোচনাটাকে পৌঁছাতে পারবো। আমাদের আসলে ভুললে হবে না যে আমরা একমাত্র জাতি যারা বাংলার জন্য, ভাষার জন্য রক্ত দিয়েছি। আমাদের জাতির পিতা উনি কিন্তু বলেছেন, ফাঁসির মঞ্চে যাবার সময় আমি বলবো আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা। ওনার যে 7ই মার্চের ভাষণ, সেটি ওনাকে পয়েন্ট অফ পলিটিক্স, এটা কিন্তু কোনো বাঙালি বলেনি, এটা বিদেশিদের বলা। সেই পয়েন্ট অফ পলিটিক্সের পোয়েট্রিটা পড়তে হলে মানে ইংরেজির ভাষাটা তো পড়তে হবে, এটা কিন্তু ইউনেস্কোতে এখন স্থান করে নিয়েছে। কিন্তু আসল মর্মার্থ পড়তে হলে কিছুটা বাংলা জানতে হবে। আর সেই জন্য আমি আপনাদের যারা অভিভাবক আছেন তাদেরকে অনুরোধ করব, বাচ্চাদেরকে একটু বাংলা শেখানোর চর্চা করা, বাংলা শেখানোর চেষ্টা করা। আমরা জানি যে এটা বিদেশের থেকে পারিপার্শ্বিকতা একটা ভিন্ন থাকে, সেরকম প্রতিকূল থাকে না, এবং আপনারা অনেক ব্যস্ত থাকেন, অনেক কাজ থাকে, এখানে সাহায্য করার কিছু কেউ থাকে না, তারপরেও আপনারা অ্যামেজিং সব কাজ করছেন। এবং আমরা দেখি বাচ্চাদের যেই আমাদের সাথে বাচ্চাদের যে সম্পৃক্ততা এবং বাচ্চারা যেভাবে আমাদের অনুষ্ঠানে করছে, সেটা দেখে আমরা আসলে অনুপ্রাণিত, এটা সম্ভব। তা আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা আশা করি আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা সবাই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বাংলাকে ছড়িয়ে দিতে পারবো, এবং বাংলার যে আলোচ্যটা, বাংলার যে উজ্জ্বল শিখা, তা বিশ্ব সাহিত্যকে আরো প্রজ্বলিত করতে, আরো উজ্জ্বল করতে বিশ্ব সাহিত্যের কাছে নিয়ে যাবে। ধন্যবাদ। জয় বাংলা।